এই আহি, কি হয়েছে তোর? আহিয়া মৃদু মাথা নাড়িয়ে সে একই উত্তর দিল। কিছু না। কিছু না বললেই হলো? তুই তো কখনো এমন ছিলি না। তাহলে হঠাৎ করে কি হয়েছে বল না। বললাম তো কিছু না। তোরা কেন বারবার একই কথা জিজ্ঞেস করিস? দিদিকে তো কতবার বলেছি আমি, তবুও তোরা। আমার ভালো লাগে না নীলা, কিছুই ভালো লাগে না। আহিয়া এক নাগাড়ে বলা কথাগুলোর মধ্যে অনেক কিছু ছিল যা আহিয়া প্রকাশ করতে ব্যর্থ। আনিকা সান্ত্বনা দিতে বলল, ঠিক আছে, চল আমরা কোথাও থেকে ঘুরে আসি ওই দিনের মতো। তাহলে নীলার মতো তোরও সব ঠিক হয়ে যাবে। হুম, যাবো না, শরীর ভালো লাগছে না। নীলা এবার একটু ব্যস্ত কণ্ঠে বলল, তাহলে চল কোনো গেম খেলি, খেলতে খেলতে মনটা রিফ্রেশ হয়ে যেতেও পারে। কি গেম? হৃদিতা জিজ্ঞাসা করতেই আনিকা বলল। চল প্রথম দিনের মতো দ্রুত আর দেয়াল খেলি। হৃদিতা আর নীলা দুজনে একসাথে চেঁচিয়ে উঠল। মোটেও না। আনিকার সাথে সাথে আহিয়া ওদের দিকে তাকালো। হৃদিতার যথেষ্ট কারণ আছে গেম না খেলার পিছনে, কিন্তু নীলা নাকচ করলো কেন বুঝতে পারলো না। উল্টে আর কেউ কিছু জিজ্ঞাসা করেনি। আনিকা আবার বলল, তাহলে কি খেলা যায়? নীলা ভ্রু উঁচিয়ে বলল। লুডো খেলবি? এতে তিনজনই রাজি হয়ে গেল। চারজন মিলে হল ঘরে চলে আসে। ছোট্ট টি টেবিলের উপর লুডুর বোর্ড রাখা হলো। চারিদিকে বালিশ ফেলে সবাই বসে গেল মেঝেতে গোল হয়ে। এরপর বেশ কিছুক্ষণ ধরে চলল তাদের খেলা। মাঝে মাঝে হালিমা বেগম আর বানি এসে ওদের এটা সেটা দিয়ে যায়। প্রথমে জুস, এরপর চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, পপকর্ন, সব মিলিয়ে বেশ জমেছে তাদের খেলা। সময় গড়িয়েছে অনেকটা। তখনই তানভীর আর আদিল আসে বাহির থেকে। দুজনের মধ্যে ভালোই জমেছে। সকাল সকাল তানভীর আদিলের সাথে রাইডে গিয়েছিল। এরপর বন্ধুদের সাথে আড্ডাবাজি শেষ করে কেবল ফিরেছে এসে এই দুজন হল ঘরে সোফায় ধপ্পাস করে বসলো। সোফায় বসতে আদিল আহিয়ার মাথায় স্বভাবসুলভ একটা টোকা দিল। অন্যদিন হলে আহিয়া অবশ্যই চেঁচিয়ে উঠত, কিন্তু আজ আর আগের মতো প্রতিক্রিয়া দেখালো না। কারণটা সহজ, তানভীরকে দেখে আহিয়া নিজের মধ্যে গুটিয়ে গেছে। গতকাল আদনানের বিস্ফোরণ তো তানভীরকে ঘিরেই হয়েছে, তাই আজকে সে তানভীরকে এড়িয়ে গেল। তানভীর এতক্ষণ নীলাকে খেয়াল করেনি। এখানে সবাই চেনা হলেও নীলা তার কাছে অচেনা। সে হুড়মুড়িয়ে রিদির পাশে বসে কানের কাছে ফিসফিস করে বলল, এই ডানা কাটার পরিটা ক্যাডারে, আগে তো দেখিনি। নীলা আমার বান্ধবী। ওয়াও, তার মানে নীলপরি। আমার সাথে সেটিং করা যায় না? জোড়া লেগে যায়। আর কতকাল একা একা থাকবো? রিদি চোখ রাঙিয়ে তাকালো। কাল আহিয়াকে দেখে যার মন গেছিল, আজ সে নীলার পেছনে। রিদি জানতো এই বাদরটা এখানে থাকলে কিছু না কিছু করবে। রিদি তানভীরের দিকে ঝুঁকে দাঁত কামড়ে ফিসফিস করলো, তোর মতো লেজ কাটা বান্দরের সাথে নীলা কখনো কথাও বলবে না। সেটিং তো দূরের কথা। তানভীর বুক ফুলিয়ে গর্বের সাথে উত্তর দিল, দেখ, আমারে অপমান করবি না। লেস কাটা বাদর আমি এক পিস। এই গ্রহে তানভীর আহমেদ একটাই আছে, ঠিক আছে? তোর কিছু করতে হবে না, আমি নিজে নিজের ব্যবস্থা করে নেব। এই বলে সে নিজের শার্টের কলার ঠিক করে গিয়ে নীলার পাশে বসে পড়ল। এতে নীলা একটু অস্বস্তিতে আহিয়ার দিকে চেপে বসলো। রিদি একটু ধমকে উঠল। সমস্যা কি তোর? কোলে উঠে বসবি নাকি? তানভীর নীলার দিকে ইশারা করে বলল, উনি কোলে নিলে আমি উঠে বসবো, আমার সমস্যা নেই। তানভীর, তানভীর চোখ পিটপিট করে তাকালো। রিদি কিছুটা বিরক্ত হলো বটে, কিন্তু আর কিছু বলতে পারল না। আহিয়ার বদলে এখন তাদের সাথে খেলায় যোগ দিল তানভীর। এবার তারা সাপ লুডু খেলছে। প্রত্যেকবার চাল চালার আগে তানভীরের সাথে ঠোকনাঠুকনি হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হলো না। রিদি গুটি উপরে তোলার সাথে সাথে তানভীর চেঁচিয়ে উঠল, এইটা উপরে উঠলো কেমনে? এইটা এখানেই থাকবে। আজব, এটা মই বেয়ে উপরে উঠেছে। মই দিয়ে উপরে কেমনে ওঠে? এইটার কি হাত পা আছে? এটার নাই তো কি হয়েছে, আমার তো আছে। তাহলে তুই উঠ, গটি উঠবে না। রিদি বিরক্ত হয়ে বলল। খেলবো না আমি। এই বলে রিদিও উঠে গিয়ে আহিয়ার পাশে বসলো। সেই সময় হঠাৎ প্রধান ফটকের বাইরে গাড়ির শব্দ শোনা গেল। কিছুক্ষণের মধ্যে আহাদ রাজা বাহিরে থেকে হলঘরের মাঝামাঝি এসে দাঁড়ালো। চোখে পড়ল হলঘরের পরিবেশটা কেমন মনমরা। সে আরেকটু এগিয়ে যেতে অপ্রত্যাশিতভাবে চোখ পড়ল নীলার উপর। আহাদকে দেখে নীলার মন কেঁপে উঠল। দীর্ঘদিনের চাপা ব্যথা অনুভূতি সব আবারও মাথাচাড়া দিয়ে উঠল। এত করে সব ভুলতে চাইছে অথচ পারছে না। সে আর চোখে আহাদকে দেখতে লাগলো। যদিও এটা অন্যায়, তবে মন কি আর ন্যায় অন্যায় মানে? আহাত টের পেল নীলার দৃষ্টির গভীরতা। সে বিরক্তিতে কপাল গুছিয়ে নিল। দুই বাহু ঘুরিয়ে পেশি টান টান করে তাকালো হৃদির দিকে। তার কণ্ঠ কঠোর গম্ভীর। রিদি, উপরে আসো। এই বলে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু টের পেল হৃদি একই জায়গায় বসে আছে। সে পা বাড়াতে বাড়াতে আবারও ডেকে উঠল, আগের চেয়ে বেশি কড়া স্বরে।
রিদি উপরে আসো, তৃতীয়বার যেন বলতে না হয়। হৃদি এই সবার দিকে একবার তাকালো। নীলা নিজের বুকের ব্যথা লুকিয়ে ছোট্ট হাসি দিল। আমরা এখন চলে যাব। তুই যান, যা, না হলে আহাদ ভাই আবার রেগে যাবে। আনিকা নাটুকে ভঙ্গিতে বলল। যা যা, স্বামীর সেবা কর। আফসোস আমাদের স্বামী নাই, সেবাও নাই। আমি আছি তো। তানভীর চট করে দাঁড়িয়ে পড়ল আনিকার সামনে। হৃদিতা চোখ গরম করে তাকালো। একটু আগেই না এই বান্দর নীলার সাথে সেটিং হতে চেয়েছে, এখন আবার আনিকা। এমন সময় আবারও উপর থেকে বজ্রপাতের মতো গর্জে উঠল আহাদের কণ্ঠ। রিদি। আহাদ রাজার কণ্ঠে রাগের ঝলক ছিল। হৃদিতা চমকে উঠল। অস্থির ছন্নছাড়া হয়ে দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। প্রতিটা ধাপ উঠতে উঠতে তার মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে। আজ আবার কি নিয়ে রেগে আছে আমার মন্ত্রীমশাই? রাতের অর্ধপ্রহর চলছে। নিস্তব্ধতার বিশাল অন্ধকারে আচ্ছন্ন চারিদিক। বাড়ির বারান্দার দোলনায় স্থির হয়ে বসে আছে হৃদিতা। রাতের ভ্যাবসা ঘুমোর তাকে অস্বস্তিতে ফেলেছে। অদূরে কোথাও থেকে মাঝে মাঝে অচেনা অস্পষ্ট গুগু শব্দ ভেসে আসছে। আকাশ পুরোপুরি মেঘে ঢাকা। চাঁদ কিংবা তারা কিছুই নেই, শুধু কালো গভীরতার বিশাল চাদর। হৃদিতার কেন জানি ঘুম আসছিল না। ভেতরে তুমুল অস্থিরতা কাজ করছে। আহিয়া আর আদনান, এই দুজনকে নিয়ে আজ সারাদিন তার মাথার ভিতর একই চিন্তা ঘুরপাক খাচ্ছে। দুজনে যে ভিতরে গভীর কিছু বহন করছে, আজ যেন সব কিছু পরিষ্কার। সে একবার ভেবেছিল আহাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবে, কিন্তু তার মন্ত্রীমশাই তো এমনিতেই রেগে আগুন হয়ে আছে। তার উপর যদি এখন আদনানের ব্যাপারে কথা বলতে চায়, তাহলে তার মেজাজ কোথায় গিয়ে দাঁড়াবে কে জানে। আর কিছু ভাবতে পারল না হৃদিতা। মাথা ঝিমঝিম করে উঠল, গলাটা কেমন শুকিয়ে আসছিল। সে ভিতরে এসে পানির বোতল হাতে নিতেই তৎক্ষণাৎ বিরক্ত হয়ে গেল। বোতল পুরো ফাঁকা। এখন আবার নিচে যেতে হবে, কিন্তু তার একটু ভয় করছে। দিনের বেলাতেই সেই বিশাল বাড়িতে সব গুলিয়ে ফেলে, আর এখন তো রাত। একবার আহাদের দিকে তাকালে সে গভীর ঘুমে মত্ত হয়ে আছে। কিছুক্ষণ দোনমনো করে পানির বোতল হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পুরো বাড়িটা আধো আলোর আস্তরণে ঢাকা। হলওয়ের প্রাচীন লণ্ঠনের মতো হলুদ আলোতে জায়গাটা ঘুমন্ত ভ্রমণকারীর মতো দেখাচ্ছে। এমন সময় হঠাৎ হৃদিতার পা থেমে গেল। তার শরীর শিউরে উঠল। একটা ভয়ঙ্কর করুণ চাপা পুরুষালী কান্নার শব্দ ভেসে আসছে। সে প্রথমে ভাবল হয়তো ভুল শুনছে, কিন্তু না, শব্দটা স্পষ্ট। হৃদিতা চমকে যায়। কি ভয়ঙ্কর সেই কান্নার শব্দ! পর মুহূর্তে সে সেই কান্নার শব্দ অনুসরণ করতে লাগলো। যত এগোয় কান্নার শব্দ ততটাই তীক্ষ্ণ, ততটাই ছড়িয়ে পড়া যন্ত্রণায় ভরা হয়ে ওঠে। অদ্ভুতভাবে পরিচিতও লাগে শব্দটা। সে একসময় থেমে যায় আদনানের ঘরের সামনে। দরজাটা সামান্য ফাঁকা। ভয় আর বিস্ময়ের মাঝামাঝি দাঁড়িয়ে হৃদিতা নিঃশ্বাস চেপে ভেতরে তাকালো। ডিম লাইটের ক্ষীণ নীল আলোয় হৃদিতার চোখ পড়ল বিস্ময়কর একটা দৃশ্য। বিছানার উপর বসে আছেন হালিমা বেগম। তার মুখে অব্যক্ত ব্যথা আর মাতৃত্বের দোলাচল। আর তার কোলে মাথাটা রেখে মেঝেতে পায়ের কাছে গুটিসুটি হয়ে বসে আছে আদনান। আদনানের কাঁধ দুটো কান্নার দোলায় কেঁপে কেঁপে উঠছে। তার শরীর যেন যন্ত্রণায় ভেঙে পড়ছে। হালিমা বেগম নিঃশব্দে হাত বুলিয়ে যাচ্ছেন আদনানের মাথায়। হঠাৎ আদনানের কণ্ঠে ভেসে এলো একটা ভাঙা তছনছ করা আত্মার আরতি। আমি নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চাচি আম্মা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমাকে কি কোনোভাবে বাঁচানো যায় না? আমি একটু বাঁচতে চাই, খুব বেশি দিন না হলেও হবে, শুধু কয়েকটা দিন বাঁচতে চাই। আবারও ডুকরে ডুকরে কেঁদে উঠল আদনান। সেই কান্নার শব্দ দেয়াল জুড়ে প্রতিধ্বনিত হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো ঘর। হৃদিতার বুকটা ভারী হয়ে গেল। চোখ দিয়ে আপনা আপনি অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আদনান আবারও করুণ স্বরে বিড়বিড় করে বলছে। জীবন অনিশ্চিত জানি, তবুও আমি আইকে নিয়ে কয়েকটা দিন বাঁচতে চাই। চাচি আম্মা, ও চাচি আম্মা, ওদের সবাইকে বলেন না আমার আইকে যেন দিয়ে দেয়। আপনি বললে শুনবে হয়তো, বলেন না সবাইকে। এমন ভিক্ষা চাইলেও তো মানুষ ফিরিয়ে দেয় না। আমি আহিকে ভিক্ষা চাইছি চাচি আম্মা, ভিক্ষা চাইছি। ভিক্ষুক মনে করে দিয়ে দিতে বলুন না। এভাবে চলতে থাকলে আমি বেশি দিন বাঁচবো না চাচি আম্মা। আহিকে ছাড়া আমি বেশি দিন বাঁচবো না। শীঘ্রই আপনাদেরকে আমার দাফনের ব্যবস্থা করতে হবে। ওর জন্য প্রতিটা নিঃশ্বাসের সাথে আমি যুদ্ধ করি, কিন্তু এখন যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। আমি হেরে যাচ্ছি, আমি মরে যাচ্ছি। আমাকে বাঁচান না প্লিজ। আমি বললে তো আজ শুনবে না, কেন কোনো দিনও মানবে না। আপনি আহাদকে বলুন না আমার আহিকে চাই, শুধু আহিকে। এরপর যা বলবে আমি তাই শুনবো। সব কিছুর বিনিময়ে হলো শুধু আহিকে দিয়ে দিতে বলেন না। আমার খুব প্রয়োজন ওকে। আমার ভিতরে আহি ছাড়া কিছুই নেই চাচি আম্মা, কিছুই নেই আমার।
আজ আদনানের ভিতরে দমিয়ে রাখা সব ব্যথা, কষ্ট, সব দহন হৃদয় খুঁড়ে বেরিয়ে আসলো। সে অনবরত ডুকরে ডুকরে কাচ্ছে। হালিমা বেগমও তার অশ্রু ধরে রাখতে পারলেন না। এই ছেলেটাকে এতদিন ধরে তারা কেউই বুঝতে পারল না কতটা ভারী বোঝা বহন করছে নিজের ভিতর। সেটা তাকে দেখলে বোঝাই যায় না। তিনি আদনানের মাথায় হাত বুলাতে লাগলেন। কি বলে সান্ত্বনা দিবে ছেলেটাকে? আজ যে সে একটা ছোট বাচ্চাদের মতোই কাঁদছে, আহিয়াকে খেলনার মতো আবদার করে চাইছে, অথচ তিনি মায়েদের মতো বলতে পারছেন না যে ঠিক আছে দিয়ে দিব তোকে। তার গলা বাষ্পে জড়িয়ে এলো। মিথ্যা আর সান্ত্বনা দিতে লাগলো। আদনান বাবা শান্ত হ। তোমাকে এভাবে দেখতে যে ভালো লাগছে না আমার। আমি আমি কথা বলবো সবার সাথে, সব ঠিক হয়ে যাবে। তুমি শান্ত হও। দেখি, এখানে আসো। এই বলে হালিমা বেগম তাকে সামান্য টেনে বিছানায় তুললেন। আদনান বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে হালিমা বেগমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। কাঁধ এখনো কেঁপে উঠছে কান্নার দোলায়। হালিমা বেগম ধীরে একটা চাদর টেনে দিলেন তার শরীরে। তাকে ঘুম পাড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন। এদিকে হৃদিতার বুক ভিজে গেল। বুকের ভেতর চাপা ভার যেন ফেটে বেরোতে চাইছে। আদনানের ভেঙে পড়া শিশুর মতো কাদা, মরিয়া হয়ে আহিয়াকে চাইতে থাকা। জীবনে কোনোদিন কল্পনাও করেনি হৃদিতা। সে তার জীবনে 3জন পুরুষকে কান্না করতে দেখেছে। একজন তার বাবা, দ্বিতীয় আহাদ রাজা, যে তাকে প্রথম দিন বুকের ভিতর টেনে নিয়ে জড়িয়ে ধরে কেঁদেছিল। আর আজ আদনান, যার কান্না আহাদের চেয়েও বহুগুণ বেশি তীব্র, বেশি যন্ত্রণাদায়ক। যেন ভেতরের দহন ভেঙে শব্দ হয়ে বেরিয়ে আসছে। হৃদিতা ধীরে ধীরে ঘুরে গেল। মনে হচ্ছে তার ভেতরে এখন কোনো সত্তা নেই, কেমন নিস্তেজ হয়ে গেছে। সোজা হয়ে করিডোর ধরে হেঁটে যাচ্ছে। এমন সময় পেছন থেকে গভীর পরিচিত এক পুরুষালী কণ্ঠস্বর কাঁপিয়ে দিল তাকে। জানো, হৃদি স্তব্ধ হয়ে গেল। ধীরে, খুব ধীরে পিছনে ফিরে তাকালো। আহাত দাঁড়িয়ে আছে, চুল এলোমেলো, চোখ আধঘুমে ভারী, দুশ্চিন্তায় তীরের মতো ধারালো, কপাল কুঁচকে আছে উদ্বেগে। ঘুমের ঘোরে হৃদি পাশে নেই, টের পেতেই সে ধরফর করে উঠে যায়। কয়েকবার ডাকার পরও যখন কোনো সাড়া পেল না, তার বুকের ভেতর অজানা ভয় কাজ করলো। মনে মনে ভাবলো তার প্রেয়সী আবার রাগ করে তাকে ছেড়ে চলে যায়নি তো। সে একটু বেশি রেগে গেছিল আজকে। ভাবতে না ভাবতেই রুম থেকে ছুটে বেরিয়ে আসে। সে হৃদিতার দিকে এগিয়ে আসতে হৃদির হাতের পানির বোতল ঠক করে নিচে পড়ে গেল। আহাদের গভীর দৃষ্টি পরখ করল। হৃদির চোখ ভেজা, পাপড়ির ডগা কাঁপছে, মুখটা নিস্তেজ। সে দ্রুত তার গালে আলতো হাত রাখলো। উতলা হয়ে পাগলের মতো এক নাগাড়ে বলতে লাগলো, তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলেন? আমি একটু বেশি রেগে গিয়েছিলাম না? একটু বেশি রুড হয়ে গেছিলাম? আমি ইচ্ছে করে করিনি, জানো। আমার কি হয়ে যায় বুঝতে পারি না। সরি জানো, সরি। আর কখনো এইভাবে রাগ করবো না। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো, প্রমিস। আহাদের কথাগুলো তার ভেতরে জমে থাকা আবেগের বাতটাকে আরো ভেঙে দিল। কথায় আছে না, অভিমান হলে সেটা কাছের মানুষ সে কাছে এলে আরো বেড়ে যায়। ঠিক তেমনই হৃদি ধপ করে এসে পড়ল আহাদের বক্ষস্থলে। হু হু করে কেঁদে উঠল। কেন জানি আদনানের বলা প্রতিটা কথা তার ভেতরটা নাড়িয়ে দিয়েছে। আহাদ হৃদির কান্নার কারণ এখনো বুঝতে পারল না। শুধু নিজের বুকে তার মাথাটা জোরে চেপে ধরে আছে। হৃদির চোখের পানিতে তার টি শার্টের বুকের অংশ ভিজে গেছে। আহাদ কিছু বুঝতে না পারলেও তাকে আঁকড়ে ধরে রেখেছে, যেন ভয় পাচ্ছে ছাড়লে যদি হৃদি হারিয়ে যায়। যখন হৃদির কান্নার দম একটু কমলো, আহাদ তার মুখ 2 হাতে তুলে নিজের দিকে তাক করলো। বৃদ্ধাঙ্গুলি দিয়ে হৃদির গাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রুগুলো মুছে দিয়ে ভাঙা কণ্ঠে বলতে লাগলো, আমি খারাপ না, খুব খারাপ। তোমাকে কষ্ট দিয়েছি, তাই না? আমি খুব খারাপ। হৃদি অস্থিরভাবে মাথা নাড়তে লাগলো। বোঝাতে চাইলো সে তার জন্য কাঁদছে না, কিন্তু আহাদ নিজেকে দোষারোপ করে যাচ্ছে। সে হৃদির কপালে আর গালে 2-3 বার ঠোঁট ছুঁয়ে আবারও বলতে লাগলো, সরি রিদি, খুব করে সরি। আর রাগ করবো না, বললাম তো। তখন শুধু মেজাজটা একটু খারাপ ছিল, বোঝার চেষ্টা করো। তুমি না বুঝলে আমি কে বুঝবে বলো? হৃদি মাথা নাড়িয়ে বহু কষ্টে বলল, না না, আমি আপনার উপর রাগ করিনি। আমি সেই জন্য কাঁদছি না। আপনার কথায় আমি কিছু মনে করিনি। আমি কথাটা বলতে নিয়েও হৃদি থেমে গেল। কারণ এই মুহূর্তে এসব হুট করে বলা ঠিক হবে না। আগে ধীরে সুস্থে কৌশলে জানতে হবে আহাদ আর আদনানের মধ্যে আসলে ঝামেলাটা কি। আদনান কেন বারবার বলছিল আহাদ মেনে নিবে না, আহাদ তার কাছে আহিয়াকে দিবে না। আহাদকে বোঝাও যেন আহিয়াকে আমায় দিয়ে দেয়। হৃদির গালে আবারও হাত রাখলো আহাদ। ঠিক আছে, ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ। আহাদ হৃদিকে নিয়ে আবারও নিজের ঘরে আসে। হৃদিকে ধীরে বিছানায় শুইয়ে দিয়ে চাদরটা টেনে নেয়। নিজেও শুয়ে তাকে পেছন থেকে কোমর টেনে নেয়। তার ঘাড়ে চিবুক ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল, কিন্তু হৃদি কোনোভাবে আর চোখ বন্ধ করতে পারল না, স্থির রইতে পারল না। ঘুরে ফিরে বারবার তার কানে ভেসছে আদনানের যন্ত্রণাদায়ক কথাগুলো। সে মনে মনে ভাবছে আদনানের কথাগুলো শুনে তারই এমন লাগছে। আর যদি আহিয়া শুনতে পেত তাহলে কেমন করে নিজেকে ঠিক রাখত।
হৃদিতার রাতে তেমন আর ঘুম হয়নি। শেষ প্রহরের দিকে সে উঠে যায়। চারিদিক থেকে ফজরের আজান শোনা যাচ্ছিল। সে উঠে অজু করে নামাজটা পড়ে নেয়। কিছুক্ষণ জায়নামাজে বসে থেকে রাতের ঘটে যাওয়া ঘটনাটা চিন্তা করতে লাগলো। হঠাৎ তার মাথায় এলো হালিমা বেগমের কথা। একমাত্র তাকে জিজ্ঞাসা করলে সবকিছু জানা যাবে। যেই ভাবা সেই কাজ। সে জায়নামাজ গুটিয়ে রেখে নামাজের হিজাব পরেই নিচে নেমে আসে। হালিমা বেগম যেহেতু নামাজ পড়তে উঠে, তাই হৃদিতা নিচে আসতেই তাকে পেয়ে গেল। তাকে দেখে হালিমা বেগম কিঞ্চিৎ হাসলেন। কিছু লাগবে রিদিতা? সকাল সকাল তোমার চাটা খাওয়ার অভ্যাস আছে নাকি? চলো কিছু করে দেই। হৃদিতা মাথা নাড়ল, গলা শুকনো। সে একটু কাছে এসে নিচু স্বরে বলল, আমার কিছু জানার আছে। চাচি আম্মা, আপনি কি আমাকে বলবেন? হালিমা বেগমের চোখ ধীরে সরু হলো, যেন তিনি ইতিমধ্যে আন্দাজ করছেন প্রশ্নটা কোন দিকে যাবে। কি জানতে চাও? আহাত কিছু বলেছে? না চাচি আম্মা, আমি আদনান ভাইয়ের ব্যাপারে জানতে চাই। আদনানের ব্যাপারে? হালিমা বেগমের মুহূর্তে গত রাতের বেদনাময় ঘটনা মনে পড়ে গেল। হৃদিতা মাথা ঝুলিয়ে বলল, হ্যাঁ, গতরাতে আমি সব শুনেছি, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না। উনির আর আদনান ভাইয়ের মধ্যে আসলে শত্রুতা কি নিয়ে? আর আদনান ভাই যদি আহিয়াকেই ভালোবাসে, তাহলে আমায় কেন বিয়ে করতে চাইছিলেন? হালিমা বেগম এবার আস্তে করে সোফায় বসে পড়লেন, যেন ভেতরের ভারটা তার কাঁধ নামিয়ে দিয়েছে। হৃদিতা তার পাশে এসে বসলো, চোখে সম্পূর্ণ কৌতূহল, উৎকণ্ঠার অজানা সত্য শোনার ভয়। হালিমা বেগম ধীরে ধীরে বলতে শুরু করলেন, এতদিন আমিও কিছু জানতাম না রিদিতা। গতকালের আগ পর্যন্ত আমি ভাবিও নি সব কিছু এত গভীর। এখন মনে হচ্ছে আদনান তোমাকে বিয়ে করতে চেয়েছিল মূলত আহাতকে জব্দ করার জন্য, তার জেদের জবাব দিতে, যাতে তোমার জায়গায় সে আহিয়াকে দাবি করতে পারে। কিন্তু তুমি অসুস্থ হওয়ার পর সব কিছু বুঝে সে পিছিয়ে যায়। নিজেকে দোষী মনে করত তোমার অবস্থার জন্য। নিজের উপরেই অপরাধ বোধ তৈরি হয়েছিল। হৃদিতা চুপচাপ শুনছিল। এবার ধীরে জিজ্ঞাসা করলো, বুঝলাম, কিন্তু উনিদের দুই ভাইয়ের ঝামেলা কি নিয়ে? কেন সবাই আদনান আর আহিয়ার সম্পর্ক মেনে নিবে না? সবাই মেনে নিলেও আহাত আহাত কখনোই মানবে না। কিন্তু কেন চাচি আম্মা? হালিমা বেগমের মুখ আরো ক্লান্ত দেখালো। তিনি ধীর গতিতে পিঠটা সোফার সাথে ঠেকালেন। হৃদিতা নিঃশ্বাস বন্ধ করে চোখ নিবদ্ধ করে রেখেছে হালিমা বেগমের দিকে। সময় পিছিয়ে যায়। মীর হাউজের বড় বউ ছিলেন শার্লিনা শারমিন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সালমান মীর আর শারমিনের বিয়ে 7 বছর পেরিয়ে গেল। তবু একটা সন্তানের জন্য তারা চাতক পাখির মতো অপেক্ষা করত। সন্তান জন্মের আশায় তারা ডাক্তার থেকে কবিরাজ কোনো কিছু বাদ রাখেনি। নামাজ, দোয়া, মানত যা যা সম্ভব সবই করেছে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো। অনেক প্রতীক্ষার পর তাদের ঘর আলো করে জন্ম হয় পুত্র সন্তান আদনান মীর। তবে সন্তান জন্ম দেওয়ার আনন্দ থেকে তখন আতঙ্কে ছিল সবাই। সন্তান জন্মের পর শারমিন শ্বাসকষ্ট আর রক্তক্ষরণে মৃত্যুর দুয়ারে পৌঁছে গিয়েছিলেন। এক কথায় মৃত্যু পথযাত্রী হিসেবে ঘুরে এসেছেন শার্লিনা শারমিন। কোনো রকমে বেঁচে ফিরলেও সারা জীবনের জন্য আর কখনো সন্তান জন্ম দিতে পারবে না বলে ডাক্তার জানিয়ে দেন। অবশ্য এতে কারোর আফসোসও ছিল না। মা আর ছেলে যে সুস্থ আছে, বেঁচে আছে, এতেই সবাই সন্তুষ্ট ছিল। আদনানের 6 মাস পর জন্ম হয় মীর পরিবারে আরও এক পুত্র সন্তান আহাদ রাজা মীর। দুজনের মাত্র 6 মাসের গ্যাপ ছিল। পিঠাপিঠি হওয়াতে দুই ভাইয়ের বনিবনা হতো না। বিশেষ করে আহাদ ছিল একটু চটপটে, হিংসুটে, একগুঁয়ে স্বভাবের। যেটা তার, সেটা একমাত্র তারই। সেখানে এক বিন্দু পরিমাণ ভাগ দিতে রাজি নয়। শেয়ার করাটা শব্দটা যেন তার জন্যে নয়। এরপর আরও এক পুত্র সন্তান আসে মীর বংশে। পরপর 3 ভাইয়ের 3 পুত্র জন্ম হয়। এরপর এক কন্যা সন্তানের জন্ম হয় আহিয়া। মীর পরিবারের একমাত্র কন্যা, 3 ভাইয়ের একমাত্র বোন হওয়াতে আহিয়া হয়ে ওঠে সকলের চোখের মণি। সবার মতো আদনানও খুব খুশি ছিল একটা বোন পেয়ে। কিন্তু এই খুশি আহাদের সহ্য হতো না। আহিয়া একমাত্র তার বোন, আদনান কেন ওকে আদর করবে? আদনানকে নিজের বোনের কাছেও ঘেঁষতে দিত না। সবাই কত বুঝাতো, কিন্তু আহাদ ছিল একগুঁয়ে। আমার বোন আমারই বোন, আদনানের এখানে কোনো হক নেই। তবু আদনান চুপি চুপি সুযোগ পেলে আহিয়ার কাছে যেত। তার সেই নিষ্পাপ হাসি তাকে অদ্ভুত শান্তি দিত। একদিন ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। আদনানের বয়স ছিল 14 বছর আর আহিয়া 4। আদনান স্কুল থেকে ফিরতেই আহিয়া ছুটে এসে তার কোলে উঠল। আদনান আহিয়াকে আদর করে কোলে নিয়ে উপরে নিজের ঘরে চলে যায়। সেখানে বিছানায় তাকে বসিয়ে দিয়ে নিজে হাঁটু মুড়ে বসলো তার সামনে। আহিয়ার ছোট্ট হাত দুটো নিজের মুঠোয় নিয়ে আহ্লাদি স্বরে বলে, তুমি জানো আমি তোমার জন্য কি এনেছি? আহিয়া মাথা নাড়ে, অর্থাৎ সে জানে না।
সে তো শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। আদনান আহিয়ার সাথে মজা করে বলে। তোমার চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অবুঝ আহিয়া তার কথা মতো চোখ বন্ধ করে নেয়। আদনান নিজের ব্যাগ থেকে একটা ব্রাউন চুলালা পুতুল বের করে আহিয়ার হাতে দেয়। আহিয়া চোখ খুলে নিজের পছন্দের পুতুল দেখতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠল। আদনান আবার একটা চকলেটের বক্স ধরিয়ে দেয়, কারণ আহিয়ার চকলেট পছন্দ। সে যাওয়ার সময় বায়না করে বলেছিল যেন তার জন্য চকলেট নিয়ে আসে। আদনান সেই ছোটখাটো আবদার ভুলল না। আহিয়া পুতুলটা নিয়ে খুশিতে বিছানার উপর লাফাতে লাগলো, আর আদনান তখনও হাঁটু মুড়ে বসে ছোট্ট আহিয়ার খুশি দেখছে। ঠিক তখনই দরজায় ভূতের মতো দাঁড়িয়ে থাকা আহাদের দৃষ্টি তাদের দুজনকে আঘাত করলো। তার চোখে হিংসা, একরাশ আগুন, তার কণ্ঠ বজ্রের মতো। আহিয়া সেটা বুঝলো না। সে খুশি হয়ে ভাইকে দেখাতে চায় উপহার পাওয়া পুতুলটা। ভাইয়া দেখ, আদনান ভাই আমার ফেভারিট পুতুল এনেছে, আমার খুব পছন্দ হয়েছে, আর এতগুলো চকলেটও এনেছে। আহাদ রাগে আহিয়ার হাত থেকে পুতুলটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। জোরে একটা ধমক দিয়ে বলে ওঠে, তোকে কতবার বলছি, তোর যা লাগে আমাকে বলবি, আমি এনে দেবো। প্রয়োজন হলে নিজের কিডনি বিক্রি করে এনে দেবো। তোকে বলেছি না আদনানের কাছ থেকে কিচ্ছু নিবি না। তোর ভাই আমি, যা লাগে আমি দেবো। আহিয়া ভাইয়ের এমন রাগ দেখে ভয় পেয়ে যায়, ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো। আদনান এগিয়ে এসে আহিয়াকে দ্রুত কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। রাগ চেপে বলল, আহি, তুই সীমা ছাড়াচ্ছিস। আহাত, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। আহি এখনো ছোট, ওর সাথে এভাবে কথা বলছিস কেন? আর তাছাড়া আহি আমারও বোন, আমারও ওকে কিছু দেওয়ার অধিকার আছে। আহি শুধু আমার বোন, আমার। আমি ওর সাথে কিভাবে কথা বলবো না বলবো সেটা একমাত্র আমার ব্যাপার। আদনান আর কথা বাড়ালো না, কারণ আহিয়া তখন ভয় পাচ্ছে। সে মেঝে থেকে পুতুলটা তুলে আহিয়াকে কোলে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু আহাদ পিছন পিছন দৌড়ে এসে আহিয়াকে নিজের দিকে টানতে লাগলো। আহিয়া আদনানকে শক্ত করে ধরে কাঁদতে লাগলো। আমি তোমার কাছে যাব না, তুমি পচা, তুমি শুধু বকো। আদনান যেন খুশি হলো। সে একটা বাঁকা হাসি দিল। আহাদের চোখ তখন রাগে অন্ধ। সে চেঁচিয়ে উঠল, আহি, এবার কিন্তু মারবো তোকে। আদনান চট করে আহিয়াকে কোল থেকে নামিয়ে দেয়। আহাদের মুখোমুখি হয়ে দাঁড়ালো, তার কণ্ঠ ঠান্ডা। এজন্যই আহি তোকে না, আমাকে বেশি ভালোবাসে। এই কথাটা আহাদকে পুড়িয়ে দিল ভিতর থেকে। কথাটা আহাদের মোটেও পছন্দ হয়নি। তার বোন তার থেকে বেশি ওকে ভালোবাসে। সে আদনানের কলার ধরে সোজা তার নাকে ঘুষি বসিয়ে দিল। এরপর গলা চেপে পেছনে ঠেলে নিয়ে যেতেই ধস্তাধস্তি শুরু হলো দুই ভাইয়ের মধ্যে। আদনান জোরে ধাক্কা দিলে আহাদ পেছন থেকে ছিটকে পড়ে যায়। ভারসাম্য হারিয়ে সিঁড়ি বেয়ে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ল। আহাদের কপাল সহ আরও কয়েক জায়গায় কেটেও যায়। বাড়ির বড়রা ততক্ষণে ছুটে এলো। দুই ভাইয়ের লড়াইয়ের পরিবারের সবাই বিরক্ত, ক্লান্ত এবং আতঙ্কিত। অবশেষে সিদ্ধান্ত হলো আদনান বিদেশে চলে যাবে। সালমান মীর ও শারমিন তাকে নিয়ে জার্মান চলে যাবেন। আদনান কোনোভাবে যেতে চাইছিল না। আহিয়াকে ছেড়ে যেতে হবে, এটা তার কাছে মৃত্যুর মতোই ছিল। তবুও তাকে যেতে বাধ্য করা হলো। যাওয়ার আগে শেষবার আহাদের দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় আমি চলে গেলে আহি আমি ভুলে যাবে? আমি গেলেও আহি আমাকে আগের মতোই ভালোবাসবে। যখন আহি বড় হবে তখন আমি আবার ফিরবো, ও আগের মতোই আমার কাছে ছুটে আসবে। আহাদ ঠোঁট বাঁকিয়ে হাসলো। চ্যালেঞ্জ করছিস? তাহলে চ্যালেঞ্জ নিলাম। ফিরে এসে দেখবি আহি তোকে চিনতেই পারবে না। আহি তোর থেকে 100 হাত দূরে দূরে থাকবে। আমার থেকে বেশি তোকে ভয় পাবে। তোর সাথে কথা বলতেও 3 বার ভাববে। কারণ আমি আহিয়াকে এমন ভাবে তৈরি করব যে ওর জন্য ওর ভাই যথেষ্ট থাকবে। সেদিন আদনান চ্যালেঞ্জ গ্রহণ করে বাড়ি ছাড়ল। তার বিশ্বাস ছিল আহিয়া তাকে ভালোবাসে, বদলাবে না। কিন্তু সে ভুল ছিল। আহাদের মতো বিচক্ষণ ভাইয়ের কাছে হেরে গেল। বড় হয়ে আহিয়া সত্যিই আদনানের থেকে দূরে সরে গেল। সে ছোটবেলার মতো কথা বলে না, হাসে না, খোসামতি করে না। আদনান পুরোপুরিভাবে ভেঙে যায়। ধীরে ধীরে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে নেয়। আহিয়ার প্রতি তার ভালোবাসার রূপটাও ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। নিষ্পাপ ভালোবাসা ধীরে ধীরে পাল্টে গেল গোপন, গভীর, অপ্রকাশিত অনুভূতিতে। আরও গাঢ়, আরও গভীর হতে থাকে। কিন্তু আদনান সেটা নিজের মধ্যে দমিয়ে রাখে, শুধু নিজের ভিতরে আগুনের মতো পুষে রেখেছে। হালিমা বেগম বলা দীর্ঘ ঘটনাপুঞ্জ শুনে হৃদিতা পুরো স্তব্ধ হয়ে গেছে। এতক্ষণ ধরে কেবল শুনছিল, কিন্তু মাথার ভেতর প্রতিটা বাক্য, প্রতিটা ঘটনার মতো কাঁপছিল। হালিমা বেগম নিজের শাড়ির কোণ দিয়ে চোখের পানি মুছে নিলেন। হৃদির চোখ ছলছলে। তার মানে দুই ভাই ঝামেলা শুরু আহিয়াকে নিয়েই হয়েছে। আর আহাদের ভ্রুতে যে কাটা দাগ, যেটা সে বহুবার দেখেছে, অথচ ভাবতো কোনো সাধারণ দুর্ঘটনা। কিন্তু আজ জানলো সেটা আদনানের সঙ্গে লড়াইয়ের দাগ। কিন্তু সামান্য এই বিষয় নিয়ে কোনো মানুষ এত সিরিয়াস হয়? তাছাড়া এখন তো আহিয়াও আদনানকে ভালোবাসে। আহিয়ার চোখে মুখে সেটা স্পষ্ট। হৃদিতার একটু নড়ে চড়ে বসে তাকালো হালিমার দিকে। আচ্ছা চাচি আম্মু, আম্মা আর বাবা চাচুকে এই বিষয়ে জানালে
কি হয় না? আমি কথা বলবো রিদিতা, আদনানের কষ্ট আমার সহ্য হয় না, কিন্তু ভাবছি আহাত জানতে পারলে যদি তুলকালাম শুরু করে দেয়। আমি উনিকে বুঝিয়ে বলবো। আপনি আম্মার সাথে কথা বলেন না চাচি আম্মা। আম্মা তো মনে হয় মানা করবে না। দেখি আজকে সুযোগ বুঝে বলার চেষ্টা করব। এমন সময় উপরের করিডোর থেকে আহাদের ভারী কণ্ঠ ভেসে এলো। রিদি, উপরে আসো। হৃদি চমকে মাথা তুলল। সিঁড়ির গ্রিলে ভর করে দাঁড়িয়ে আছে আহাদ, অর্ধ নিদ্রা ভরা কিন্তু বিরক্ত মুখে। হৃদি বোঝে না এই মানুষটা আসলে কি। এই তো গভীর ঘুমের রাজ্যে ডুবেছিল সে, উঠে এলেই কি তার ঘুম ভেঙে যায়? ভাবনা কাটিয়ে সে সিঁড়ি বেয়ে উপরে উঠল। যে করেই হোক চলে বলে কৌশলে আহাদকে রাজি করাতে হবে। রুমে ঢুকতেই আহাদ কটমট গলায় বলল, এত সকালে উঠে গেলে কেন? আমার ঘুম বারবার নষ্ট করে কেন? আমি কি করেছি? আপনি বসো। কেন? আমি ঘুমোবো, মাথা ব্যথা করছে, আমার ঘুম পুরো হয়নি। আর কোনো আগাম সতর্কতা ছাড়াই সে এসে হৃদির কোলে মাথা রেখে দিল, যেন এটাই তার স্বাভাবিক অধিকার। হৃদি বিস্ময়ে স্থির। আহাদের ভারী নিঃশ্বাস তার উদরে এসে পড়ছে। এই মুহূর্তে আহাদের কণ্ঠ নরম হয়ে গেল। হৃদির কোমল হাত টেনে নিজের মাথায় রেখে অদ্ভুত স্বরে বলল, মাথাটা টিপে দাও তো, খুব ব্যথা করছে। হৃদি ধীরে ধীরে তার ঘন চুলে হাত বোলাতে লাগলো। মনে মনে ভাবলো এটাই সুবর্ণ সুযোগ। এখন বললে হয়তো শুনবে। সে জিভ দিয়ে ঠোঁট বিচিয়ে সাবধানতার সাথে বলল, একটা কথা বলবো মন্ত্রীমশাই। আহাদের ঠোঁটে আধা ঘুমন্ত হাসি। হৃদি একটা না হাজারটা বলো, আমি শুনছি। সাহস সঞ্চয় করলো। যদি আহিয়া কাউকে ভালোবাসে, কোনো ছেলেকে, আপনি কি মেনে নেবেন? যদি সেটা আদনান না হয় তাহলে অবশ্যই মেনে নেব। কিন্তু কেন? আদনানের সাথে সমস্যাটা কোথায়? আহাদের কণ্ঠ এক লহমায় বদলে গেল। এত কিছু জানতে হবে না, আর আমার সামনে আদনানের নাম উচ্চারণ করবে না, তাহলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো না। হঠাৎ হৃদির আঙ্গুল স্পর্শ করলো তার ভ্রুর কাটা দাগে। ছোটবেলার যদি একটা ঘটনা নিয়ে আজও আপনি জেদ করে বসে আছেন, এটা কি ঠিক? একটা কথা মনে রাখবেন, জেদ কিন্তু মানুষকে ধ্বংস করে। এক ঝটকায় আহাদ তার হাত সরিয়ে দিল। চোখ দুটো আগুনের মতো লাল, যেন স্বয়ং অগ্নিকুণ্ড। তার মুখের দিকে তাকানো কঠিন। সে গর্জে উঠল, বলেছিলাম এসব বিষয়ে কথা বলবে না, কেন আমার মেজাজটা খারাপ করছিস জানো? হৃদি গিলে ফেলল ভয়টা। কিন্তু এবার সে পিছিয়ে যাওয়ার মেয়ে নয়। সে ঠোঁট শক্ত করে বলল, কেন বলবো না? আপনি যেমন আমাকে ভালোবাসেন, আদনান ভাইও তো আহিয়াকে ভালোবাসে, তাহলে কেন? কথাটা শেষ করার আগে কাঁচ ভাঙার বিকট শব্দ। আহাদ টেবিলের উপরে পানির বোতল তুলে সোজা ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারল। আয়নাটা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে মেঝেতে ঝরে পড়ল। হৃদি আতঙ্কে চোখ বুজে নিল। তার বুক ধর ধর করছে। আহাদ গর্জে উঠল, আদনান, 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 কতবার বলেছি চুপ থাকতে? কতবার? আমার কথা কানে যায় না? সকাল সকালে এই পকর পকর শুনছে কখন থেকে? মাথাটা এমনিতেই ধরে আছে, তার উপরে এখন। তার নিঃশ্বাস যেন আগুনের মতো। ড্রেসিং টেবিলের টুকরোতে আলোর প্রতিফলনে আহাদের চোখ আরো লাল দেখাচ্ছিল। হৃদি ভয়ে গুটিয়ে গেল। তার চোখ থেকে অনবরত পানি পড়ছে। নিচের তলা থেকে দৌড়ে এলো আফরোজা শেখ, হালিমা বেগম আর বানি। আহাদ তখনও তীব্র রাগে ফুটছে। টেবিল থেকে ফোন আর ওয়ালেট তুলে সেই অবস্থায় গটগট করে বেরিয়ে গেল। যাওয়ার সময় ভারী দরজায় একটা লাথি মারল। শব্দটা যেন গোটা রুমটাকে কাঁপিয়ে দিল। আফরোজা শেখ কিছুই বুঝতে পারছিলেন না, কিন্তু হালিমা বেগম সব আন্দাজ করে ফেললেন। হৃদিতা ফুপিয়ে কাঁদতে কাঁদতে আফরোজা শেখকে জড়িয়ে ধরল। আফরোজা শেখ তাকে বুকের মধ্যে টেনে নিলেন। সে হৃদিতাকে কি সান্ত্বনা দিবেন? তার নিজের চোখেই ক্ষোভ, হতাশা আর পরাজয়ের ছাপ। দিন যত যাচ্ছে তার ছেলের রাগ, জেদ, উন্মত্ততা ততই বাড়ছে। মিরহাউজের হলঘরটা সকাল সকাল একরকম অদ্ভুত চাপা নিস্তব্ধতায় মোড়ানো। আহাদ রাজার এই বিস্ফোরণের কারণে সবার মনে কিছুটা অস্বস্তিকর শূন্যতা। হালিমা বেগমের কাছ থেকে সবকিছু শোনার পর সবাই একরকম বাকরুদ্ধ হয়ে গেছে। কেউ তো কখনো ভাবেই নাই এমনও কিছু হতে পারে। আফরোজা শেখ নিজে নির্দিষ্ট চেয়ারে বসে আছেন একরকম নিস্তব্ধ হয়ে। পাশেই আমজাদ মীর আর আশফাক মীর। হালিমা বেগম তাদের পাশেই দাঁড়িয়ে আছে। হৃদিতা সিঁড়ির রেলিং ধরে সিঁড়ির ধাপে বসে তাকিয়ে আছেন সামনে শ্বাসরুদ্ধকর দৃশ্যপটের দিকে। আদনান মেঝেতে আফরোজা শেখের পায়ের কাছে বসে আছে। সামান্য নাক টেনে ফুপিয়ে উঠল। আফরোজা শেখ কতবার করে বললেন উঠতে, কিন্তু আদনান যেন আজ জেদ ধরে বসে আছে, জেদি বাচ্চাদের মতো। তার চোখ জোড়া লাল, রক্তিমাভা হয়ে আছে, কণ্ঠ ভঙ্গুরতা। আমার আইকে দিয়ে দেন না ছোট আম্মা, আমি কথা দিচ্ছি। আর কখনো কোনো কিছুর আবদার করব না, কখনো না। আমার শুধু ওকে চাই। আপনি বলতেন না আমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে যেন বলি। আজ আমি বলছি ছোট আম্মা, আইকে আমি শুধু পছন্দ করি না, আমি ওকে ভালোবাসি।
বরং পছন্দের মাত্রা তো পেরিয়ে গিয়েছে বহু আগে। আমি আপনার মেয়ে আহিয়া রোজ মীরাকে চাই, আমাকে দিয়ে দেন না। আদনানের বলা প্রতিটা কথায় উপস্থিত সবাই হতবাক হতভম্ব। যে আদনান মুখ ফুটিয়ে এক কাপ কফি চাইতো, দুবার ভাবতো সে কিনা আজ নির্দ্বিধায় আহিয়াকে চাইছে। আফরোজা সে কাজে স্পষ্ট বুঝতে পারলেন আদনান সবসময় বিয়ে নিয়ে এমন হেয়ালি কেন করতো, কেন কোনো মেয়েকে পছন্দ করতো না। আদনান তাকে নিয়ে বিনিয়ে বহুবার এটাই বোঝাতে চেয়েছে, অথচ বিচক্ষণ আফরোজা শেখ এটা বুঝলেন না যে আফরোজা শেখ চোখের পলকে অপরাধীদের নারী নক্ষত্র ধরে ফেলেন। সে কিনা নিজেদের দুই ছেলেকেই বুঝতে পারলেন না। আশফাক মীর এসে আদনানকে টেনে উঠাতে চাইলেন। তোমার মাথা খারাপ হয়ে গেছে আদনান? উঠে আয়। এতদিন তো মুখে ঠুলি পড়েছিলি, আর এখন পায়ে পড়ছিস কেন? আদনান মাথা নাড়ল। না না, যতক্ষণ পর্যন্ত না ছোট আম্মা রাজি হবে আমি উঠবো না চাচু। আফরোজা শেখের শিরা উপশিরা শক্ত হয়ে উঠল। সে শুধু চুপচাপ শুনছেন, তার কিছু বলার মতো আপাতত ভাষা নেই, কোনো প্রতিক্রিয়া নেই। এটাই আদনানকে আরও মরিয়া করে তুলল। সে একরকম হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল আমজাদ মীরের কাছে, দুই হাত ধরে আরতি জানালো। ছোট আব্বু, আপনি কিছু বলেন না, বলেন না আমার আহিকে দিয়ে দিবেন। আপনারা সবাই এমন বোবার মতো বসে আছেন কেন? আমার ভিতরটা যে পুড়ে যাচ্ছে, সেটার মর্মর শব্দ কি পারছেন না? আপনারা যদি এবার কিছু না বলেন আমি সত্যিই শেষ হয়ে যাব। আমজাদ মীরের চোখ জোড়া ঝাপসা হয়ে এলো। নিজের ভাইয়ের একমাত্র আদরের সন্তান তার পা ধরে তার মেয়েকে চাইছে। এই দৃশ্য যদি তার ভাই দেখতো তাহলে কিভাবে সহ্য করত? আমজাদ মীর ভাবেন এটা কি এমন বড় চাওয়া, অথচ আদনানের চাওয়ার মধ্যে যে ব্যাকুলতা তা সবাইকে রীতিমতো স্তম্ভিত করছে। আদনানকে টেনে তুললেন আমজাদ মীর, নিজের পাশে বসিয়ে গম্ভীর কণ্ঠে একটাই প্রশ্ন করলেন। আদনান মাথা নিচু করে আবারও সামান্য নাক টানল, ফিসফিস করে বলল, ভয়ে বাইরে ফেলার ভয়ে? যদি আপনারা মেনে না নেন, যদি আহিকে। আহিয়া, হৃদিতার বিস্ময়কর কণ্ঠস্বরে আদনানের কথা বন্ধ হয়ে গেল। সবাই একসাথে ঘুরে তাকালো হৃদিতার দিকে। অতঃপর তার দৃষ্টি অনুসরণ করতে দেখলো আহিয়া উপরে করিডোরের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। নিচের এই শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখে তার বুকের পাঁজর টনটন করে উঠল। দৃষ্টি মিলল আদনানের রক্তবর্ণ চোখের সাথে। কয়েক সেকেন্ডে আটকে রইল তাদের দৃষ্টি। অতঃপর আহিয়া তাকালো বাকি সবার দিকে। এখানে সবাই তার আপনজন, অথচ এই মুহূর্তে সবাইকে অচেনা লাগছে। সবাইকে তার শীতল অশ্রু টপ টপ করে পড়ছে। ঠোঁট চেপে ধরে এক দৌড়ে সেখান থেকে চলে গেল। আদনানও পা বাড়ালো, কিন্তু তার আগে হৃদিতা ছুটে গেল আহিয়ার পিছু। তাই আদনান নিজেকে সংযত করলো, কারণ এই মুহূর্তে আহিয়াকে একমাত্র হৃদিতাই সামলাতে পারবে, আর তাদের একটু একা থাকতে দেওয়া প্রয়োজন। আহিয়া এক দৌড়ে নিজের রুমে এসে বিছানায় ধপ করে পড়ল। বালিশে মুখ গুজে জর্জিত হয়ে কাঁদতে লাগলো। তার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ। আদনানের এমন রূপ সে কখনো দেখেনি। আদনান তাকে এতটা ভালোবাসে, এতটা তীব্রভাবে চাইতে পারে, আহিয়ার কল্পনায় ছিল না। আদনানের বলা প্রত্যেকটা হুটহাট কথাগুলোর মানে এখন আহিয়া বুঝতে পারছে, বেশ বুঝতে পারছে। হৃদিতে এসে এক মুহূর্তের জন্য নিস্তেজ হয়ে গেল। সে কি বলে আহিয়াকে সান্ত্বনা দেবে? সে যে নিজেই এখন পর্যন্ত শান্ত হতে পারেনি। আহিয়ার কান্নার রেশ শুনে হৃদির চোখ ঝাপসা হয়ে এলো। একবার পলক ফেললেই চুপ করে পড়বে তার অবাধ্য অশ্রু দ্বারা। সে কোনোভাবে সামলে আহিয়ার পাশে গিয়ে বসলো। কাঁধে হাত রাখতে আহিয়া হুট করে হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। তার কান্নার তোরে হৃদির শরীরও কেঁপে কেঁপে উঠছে। সে আহিয়াকে শান্ত করতে চাইল। আহিয়া প্লিজ শান্ত হ, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই এভাবে কাঁদছিস কেন? হুম। কিন্তু আহিয়ার কান্নার তোর আরও তীব্র হয়ে উঠল। সে কাঁদতে কাঁদতে ভাঙা স্বরে বলতে লাগলো, আদনান ভাই আমায় এতদিন কেন বললো না রীতি? কেন বললো না উনি আমাকে ভালোবাসে? কেন বললো না আমার তোকেই লাগবে আহি? আমি আমি কি উনিকে আমি কি ওনাকে ফিরিয়ে দিতাম না? তো তাহলে কেন শুধু শুধু আমায় কষ্ট দিল? আর কেনই বা নিজে এতটা কষ্ট বহন করলো? হৃদিতা একটু নীরবতার পর বলল, এখন তো সবাই সবটা জেনেই গেছে, তাই না? এখন তো আর তোদের কষ্ট পেতে হবে না, ভিতরে ভিতরে ভারী বোঝা বহন করতে হবে না। সব কিছু ঠিক হয়ে যাবে, দেখবি। আহিয়াকে সান্ত্বনা দিলেও হৃদি নিজের ভিতর ঝড় বইছে, অনেক বড় ঝড়। আহাদ রাজার এমন আচরণ তাকে ভীতু করেছে। সামান্য একটা বিষয় নিয়ে এমন প্রতিক্রিয়া সে কখনোই আশা করেনি, বিশেষ করে তার সাথে এমনটা কি করে করতে পারল। হৃদি তার চোখ মুছে নিল, নিজেকে কোনো রকম সামলে আহিয়াকে এক গ্লাস ঠান্ডা পানি দিল। আহিয়া ঢকঢক করে এক নিঃশ্বাসে পানিটা খেয়ে নিল। হৃদিতা তার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে কিছুটা নরম সুরে বলল, তুইও আদনান ভাইকে ভালোবাসিস, তাই না? কিন্তু তোর ধারণা নেই আহি, আদনান ভাই তোকে কতটা তীব্রভাবে ভালোবাসে।
তোকে ভিক্ষুকের মতো করে চাইছে। তুই যদি সেটা আরতি শুনতি তাহলে তুই ঠিক থাকতে পারতি না, কিছুতেই ঠিক থাকতে পারতি না। আহিয়ার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মনে হলো হৃৎপিণ্ডের সবটুকু ব্যথা উঠে এসে গলায় আটকে গেছে। কত কিছু, কত ঘটনা তার মাথার মধ্যে শুধু ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার বোধোদয় হলো, সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিয়ে হাঁসফাঁস করে বলল, তুই 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 ভাইয়াকে এসব বলেছিস? আদনান ভাইয়াকে নিয়ে, আমাদের সম্পর্কে নিয়ে কথা বলছিস? হৃদিতা মৃদু মাথা দোলালো। আহিয়া একটু অসহায়ের মতো করে বলে উঠল, কেন বলতে গেলি? কেন আমাদের জন্য নিজেদের সম্পর্ক ঝুঁকিতে ফেলতে গেলি? তোর ভাই আর রাগ সম্পর্কে ধারণা নেই রীতি। শুধু শুধু কত কিছু ঘটে গেল। শুধু শুধু না হিয়া, এসব বলার প্রয়োজন ছিল। তোর ভাইয়ের জেদ রাগের জন্য তোদের জীবন কেন নষ্ট হবে? সব কিছু তো আর ওনের মন মতো চলতে পারে না, তাই না? যা হয়েছে ভালোই হয়েছে, এখন অন্তত সবাই জেনে গেছে। আহিয়া কিছুক্ষণ চুপ রইল। একটা দীর্ঘ শ্বাস ফেলল। হৃদির চোখ দেখলে বোঝা যায় হৃদি কতটা দুঃখ পেয়েছে। সে নাক টেনে জানালার দিকে তাকালো। নিজের বুকের মধ্যে চাপা প্রশ্নটা বেরিয়ে এলো নিঃশব্দে। ভালোবাসার যন্ত্রণা এতটা তীব্র কেন হয়? পুরো দিনটা হৃদি তার কেটেছে অন্তহীন অস্থিরতায়। তার ভেতরটা যেন উল্টোপাল্টা ঢেউ খেলছে। পরিবারের সবাই আদনান আর আহিয়া সম্পর্কটা মেনে নিয়েছে, শুধুমাত্র আহাদ রাজা ছাড়া। আজকে সারাদিনে একটা বারের জন্য আহাদ রাজার দেখা মেলেনি। তার কোমল হৃদয়টা বড্ড বেশি বেসামাল হয়ে যাচ্ছে, সামলানো দুষ্কর। সে কয়েকবার ঘর থেকে বারান্দা, বারান্দা থেকে ঘর পায়চারি করতে করতে অবশেষে সোফায় এসে বসলো। পিছনে মাথাটা হেলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকাতে অজান্তে একটা ভাবনা মাথায় আসলো। সে যখন আহাদ রাজাকে জিজ্ঞাসা করেছিল আহিয়ার ভালোবাসা মেনে নিবে কিনা, তখন সে সরাসরি উত্তর দিয়েছে, আদনান না হলে অবশ্যই মেনে নিব। তবে কি আহাদ রাজা আগে থেকেই জানতো আহিয়ার আদনান গোপনে গোপনে একে অপরের জন্য অনুভূতি বহন করছে? আর যদি জেনেই থাকে তাহলে এতদিন কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন? এমনই হাজার হাজার প্রশ্ন ঘুরছে হৃদিতার মন আর দিমাগে। একসময় এই চিন্তায় ঢেউ তার চোখ ভারী করে দিল। ভাবতে ভাবতে তার চোখ লেগে আসে, নিঃশ্বাস ভারী। রাত গভীর, অর্ধপ্রহরের নীরবতা নেমেছে। মীর হাউসের মূল ফটক পেরিয়ে আহাদ রাজা বাড়িতে পা রেখেছে। ভিতরে একরাশ অনুতাপ। নিজের প্রেয়সীর সাথে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি বলেছে সে নিজেও জানে না। এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে কত কিছু করলো, সাইকিয়াট্রিক পর্যন্ত দেখিয়েছে, থেরাপি নিয়েছে, অথচ কিছুই তাকে পুরোপুরি বদলাতে পারেনি। ফলাফল শূন্য। সে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। হঠাৎ করে মনে পড়ল আহিয়ার কথা। তাই দিক বদলে সে বোনের ঘরের দিকে পা বাড়ালো। দরজা আধা খোলা। আধো আলোর ভেতরে তার চোখে পড়ল ঘুমন্ত আহিয়ার মুখ। এগিয়ে এসে তার মাথার পাশে বসলো। কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিয়ে ভঙ্গুর কণ্ঠে বলে ওঠে, তোর ভাই খুব খারাপ আহি, খুব খারাপ। তোকে ভালোবাসে বেশি, প্রকাশ করে কম। আসলে কি বলতো, আহাদ রাজা নিজের দুর্বলতা প্রকাশ করতে শেখেনি। নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় সেটা সঠিক নিয়ম জানে না। এই জন্য সবাই ভাবে আহাদ রাজার হৃদয় কনক্রিটের হৃদয়, অনুভূতিহীন, আবেগ তাকে ছোঁয় না। কিন্তু সবাই এটা বুঝলো না, আহাদ রাজাও একটা রক্তে মাংসে গড়া মানুষ। সে চোখের কোণে জমে থাকা কিঞ্চিত অশ্রুকণা বৃদ্ধাঙ্গুলে মুছে নিল। চাদরটা তুলে দিল আহিয়ার শরীরে। মাথাটা আলতো করে বালিশে ঠিক করে শুইয়ে দিল। এতে একটু নড়ে চড়ে উঠল আহিয়া, কিন্তু তখনও আহিয়ার চোখ বন্ধ। আহাদ আবারও বলতে লাগলো, আমি একজন ব্যর্থ ভাই, ব্যর্থ সন্তান, ব্যর্থ জীবনসঙ্গী। কারোর মনের মতো হতে পারলাম না। কিন্তু বিশ্বাস কর, ইচ্ছে করে করছি না। সবাই আহাদ রাজার রাগটাই দেখলো, কিন্তু আজ অবধি কেউ এটা কারণ জানতে চাইল না। হালকা হেসে উঠল। যাকে সেসব কথা, তোকে একটা কথা সবসময় বলছি, আজও বলছি, তোর চা লাগবে নির্দ্বিধায় বলবি। তোর ভাই কিডনি বিক্রি করে হলেও তোকে এনে দেবে। আহাদ বসে থাকতে পারল না, উঠে ড্রিম লাইটটা বন্ধ করে দিল। দরজাটা আস্তে শব্দ করে খুলে বেরিয়ে যেতে আহাদ ফুপিয়ে উঠল। দরজাটা আস্তে শব্দ করে খুলে বেরিয়ে যেতে আহিয়া ফুপিয়ে উঠল। চোখের জলে বালিশ ভিজে একাকার। এতক্ষণ ধরে সে তার ভাইয়ের সব কথাই শুনেছে, কিন্তু সাহস হলো না উল্টো কিছু বলার। সে তো বলতে পারত, আমার ভাই যেমনই হোক, সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাই। কিন্তু পারল না এই সামান্য কথাটা বলতে। আহাদ রাজা নিজের ঘরের সামনে এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল। অতঃপর ধীরে ভিতরে ঢুকে চারিদিকে একবার চোখ বুলাতে ম্লান আলোয় দেখতে পেল তার প্রেয়সীর সোফায় ঘুমিয়ে আছে। একটু এলোমেলো, হয়তো অনিচ্ছায় চোখ লেগে এসেছে। সে বেশ বুঝতে পারল তার অপেক্ষায় ছিল। সে ধীর পায়ে এসে তার সামনে হাঁটু মুড়ে বসলো। পলক্ষীন দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মাধুর্যতার আবিরে মাখা মুখটার দিকে।
একটা ভারী নিঃশ্বাস ফেলে নিজের উষ্ণ হাতের মুঠোয় নিয়ে নিল প্রেয়সীর কোমল হাত দুটো। নিঃশব্দে দুটো চুমু খেলো সে উষ্ণ হাতের তালুতে। এরপর তার কানের পাশের চুলগুলো গুজে দিল। যেহেতু আকাশ মেঘলা, একটু ঠান্ডা বাতাসও আছে, তাই হৃদি ঠান্ডায় সামান্য কুঁকড়ে গেল। সে দ্রুত বিছানা থেকে চাদর এনে গায়ে জড়িয়ে দিল। এরপর ঝুঁকে আরও একবার তার চওড়া ঠোঁট ছোঁয়ালো প্রেয়সীর কপালে। হৃদিতা গভীর ঘুমে বিভোর, বুঝতেই পারল না তার ছোঁয়ার তীব্রতা। আহাদ রাজা উঠে বারান্দায় এসে দাঁড়ালো। এক ঝাপটা হাওয়া এসে তার চুলগুলো আরো এলোমেলো করে দিল। অথচ সেই শীতল বাতাস তার ভেতরের দাহটাকে ঠান্ডা করতে পারল না। সে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো। হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখলো, যেন ভাবছে জ্বালাবে কিনা। হৃদিকে পাওয়ার পর থেকে এতদিনে সে একটা সিগারেটও ছুঁয়ে দেখেনি, অ্যালকোহলের বোতলে চুমুক বসায়নি। তার জীবনে যখন এত বড় এত নিষ্পাপ একটা হালাল নেশা আছে, তখন হারাম নেশা তার কাছে কোনো মূল্যই রাখে না। সে ঘাড় বাঁকিয়ে ভিতরে একবার তাকালো ঘুমন্ত হৃদিতার দিকে। কিঞ্চিত হেসে প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল। প্রয়োজন নেই তার এটা, সে বিড়বিড় করে আওড়ালো। যতদিন তার প্রেয়সী তার কাছে থাকবে, আহাদ রাজা কোনো নেশাই ছোঁবে না। সকালে সূর্যের রশ্মি এসে চোখে লাগতেই আহাদ কিঞ্চিত বিরক্ত হয়ে চোখ কুঁচকে নিল। রাতভর বারান্দার ঠান্ডা বাতাসে শরীর জমে গেছে, আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসলো। সোফায় শোয়ার অভ্যাস নেই বিধায় ঘাড় ব্যথা হয়ে গেছে। ঘাড়টাকে এদিক ওদিক ঘুরিয়ে একটু আরাম নেওয়ার চেষ্টা করলো। তারপর উঠে রুমে আসতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো, কারণ হৃদিকে কোথাও দেখতে পেল না। হৃদির সকাল সকাল ওঠার অভ্যাস আছে, এখন হয়তো নিচে কিংবা আহিয়ার কাছে, তাই সে আর মাথা ঘামালো না। তার এখন লম্বা একটা শাওয়ার নেওয়া প্রয়োজন। সে তাই করলো। দীর্ঘ 1 ঘন্টা সময় নিয়ে বরফ ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে বেরোলো, কিন্তু এর মধ্যেও হৃদি একবারের জন্য আসলো না। আহাদের কপালে ভাঁজ পড়ল। সে কোনো মতে রেডি হয়ে শার্টের হাতা গুটাতে গুটাতে নিচে নামতে লাগলো। তখনই চোখে পড়ল হলঘরের রমরমা পরিবেশ। সালমান মীর আর শারমিন জার্মানি থেকে ফিরেছে। পুরো মীর হাউস যেন সরগরম হয়ে গেছে তাদের আগমনে। আহাদ রাজা বুঝতে পারল তার বড় আব্বু আম্মুর হুটহাট আসার কারণ আদনান আহিয়া। সে একবার তাকালো আদনানের দিকে। আদনান শির দ্বারা সোজা করে বসে আছে, চোখে মুখে স্থিরতা। আহাদ রাজা নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিয়ন্ত্রণ করলো জমে থাকা রাগের আগুনটা। এখানে মোটামুটি সবাই খুশি, শুধু আহিয়া এক কোনায় থম মেরে বসে আছে। আহাদকে দেখতেই সালমান মীর এসে তাকে জড়িয়ে ধরলেন। হ্যালো মাই মিডল সান, কেমন আছো? আহাদ রাজা নিচু স্বরে বলে। আসসালামু আলাইকুম বড় আব্বু, বড় আম্মু। শারমিন মুচকি হেসে বললেন, এই ওয়ালাইকুম আসসালাম। আমার রাজা তো দেখছি আগের চেয়ে হ্যান্ডসাম হয়ে গেছে। হ্যাঁ, বলে শারমিন এগিয়ে এসে আহাদের কপালে মমতার মৃদু ঠোঁট ছোঁয়ালো। আহাদ সামান্য নিচু হয়ে তাকে সুবিধা করে দিল। সালমান মীর মৃদু হেসে রসিকতা করে বললেন, হতেই হবে, বউয়ের আদর যত্ন সেবা যে পাচ্ছে এখন। সবাই হালকা হাসলো। আহাদ রাজা ঠোঁটের কোণেও হাসির রেখা। এরপর আরো কিছুক্ষণ গল্প আড্ডায় মেতে রইল হলঘরটা। কিন্তু আহাদ রাজার চোখ জোড়া তার প্রেয়সীকে খুঁজছে। নিচে আসার পর একবারও চোখে পড়ল না হৃদি। মায়ের ডাকে আহাদ রাজার মনোযোগ ঘুরে যায়। আফরোজা শেখ তার দৃঢ় স্বরে বললেন, তুমি হয়তো সব বুঝতে পেরেছো এতক্ষণে। আমি আর তোমার বাবা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তোমার বড় আব্বু বড় আম্মুকেও সে জন্য আসতে বলা। আশা করি এবার তুমি তোমার মতামতটা জানাবে। আর আমি না শব্দটা শুনতে চাই না। আহাদের চোখে ক্রোধের ঝলকানি উঠল। সে একবার তাকালো আহিয়ার দিকে। আহিয়া চাতক পাখির মতো চেয়ে আছে তার উত্তরের অপেক্ষায়। এই মুহূর্তে তার কাছে তার বোনের খুশি গুরুত্বপূর্ণ। আহাদ তার বা হাতের উল্টো পিঠ দিয়ে নাকটা ঘষে নিল। নিজের রাগ নিজের হাড় গিলে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই সবাই যখন মতামত দিয়ে দিয়েছো, তাহলে আর আমার মতামত জেনে কি হবে? আর তাছাড়া আহিও যখন এটাই চাইছে, তাতে আমার কোনো আপত্তি নেই। ওর খুশি, আমার খুশি। এনজয় দিস মোমেন্ট। বলে সে উঠে চলে যায়। প্রথম সিঁড়ির ধাপে পা বাড়াতেই শারমিন বলে উঠলেন, রিদিতা কোথায়? একবারও তো দেখলাম না। ও কি এখনো ঘুমাচ্ছে? আহাদ রাজার পা আটকে গেল সিঁড়ির ধাপে। বুকের ভিতরটায় কেমন ধপ করে নিচে নেমে গেল। আদিল বলে উঠল, আরে না না বড় আম্মু, ভাবি তো সকাল সকালই উঠে যায়। আজকে হয়তো একটু বেশিই ধকল গেছে, তাই উঠতে পারিনি। আদিল রসিকতার ভঙ্গিতে চোখ টিপ দিল আহাদকে। আহাদ স্পষ্ট বুঝতে পারল আদিলের কথার টোন, কিন্তু এই মুহূর্তে তার রাগ হচ্ছে না, বরং ভয়ে তার বুক দখল করে নিল। সে হালিমা বেগমকে জিজ্ঞাসা করল, হৃদি নিচে আসেনি? কই না তো, আমরা তো আরও ভাবছি ও হয়তো উপরেই আছে। শরীর টরীর খারাপ, তাই হয়তো নিচে আসেনি। এমনিতে তো সকাল সকাল ফজরের নামাজ পড়তেই উঠে যায়। আহাদ তৎক্ষণাৎ আহিয়ার দিকে ঘুরল। আহি, হৃদি কোথায়? আহিয়া ভড়কে গেল। সে তো নিজেও জানে না, গত রাতের পর আর দেখা হয়নি। সে মাথা নেড়ে বলল, আমি তো জানি না, আমিও তো ভাবছি ও উপরে আছে।
একবার ডাকতে চেয়েছিলাম কিন্তু ওর মন খারাপ ছিল, তাই আর ডাকিনি। সিট সিট। আহাদ রাজা দাঁতে দাঁত চেপে গর্জে উঠল। পাশে থাকা সোফাটা সজোরে লাথি দিয়ে উল্টে ফেলে দিল। মুহূর্তেই পুরো হলঘর থমথমে নীরবতা রূপ নিল। আদিল এগিয়ে এসে বলল, ভাই কি হয়েছে? ভাবি কোথায় গেছে? তুমি কি সত্যি কিছু জানো না? আহাদ রাজা কটমট করে তাকালো আদনানের দিকে, চোখের দৃষ্টিতে আগুন। আদনান অস্বস্তিতে নড়ে বসল। এমন সময় আফরোজা শেখ চিন্তিত কণ্ঠে বললেন, আমার মনে হয় রিদিতা রাগ করে ওর বোনের বাড়ি চলে গেছে। গতকাল মেয়েটা অনেক ভেঙে পড়েছিল, কান্নাও করেছে খুব। আশফাক মীর আহিয়াকে বললেন, এই আহিয়া, তুই ওর বোন, কি জানো নাম? ঈশানী। ঈশানীকে একটা কল কর, তাহলে তো নিশ্চিত হওয়া যাবে। আচ্ছা, এখন করছি। আহিয়া ফোন হাতে নিতেই আহাদ বজ্রকণ্ঠে গর্জে উঠল, কোনো প্রয়োজন নেই কল করার, আমি এখনই যাচ্ছি। থাপড়ায়া চেহারার নকশা পাল্টাই দেব। কত বড় সাহস, আহাদ রাজার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায়, বচ্চাত বেরি। আহাদ রাজা গটগট করে বাসা থেকে বেরিয়ে গেল। পিছু পিছু আদিলও ছুটল। সবাই একরকম আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে তাদের চলে যাওয়ার দিকে। না জানি আবার কোন ঝড় আসতে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ডান পাশে দাঁড়িয়ে আছে দুইটা কালো গাড়ি। প্রথম গাড়ির সাথে হেলে দাঁড়িয়ে আছে শাহিন, চোখে চকচকে কালো সানগ্লাস, গায়ে হালকা ব্রাউন ব্লেজার। ব্যাপারটা এমন যেন সে কোনো ছবির শুটিং বাদ দিয়ে এখানে চলে এসেছে। দ্বিতীয় গাড়িতে নাদিমা শাওন। শাহিন ঘড়ির দিকে তাকালো। প্রায় 1 ঘন্টা ধরে অপেক্ষা করছে আনিকার জন্য, কিন্তু আনিকার এখনো আসার নামগন্ধ নেই। শাহিন কিছুটা বিরক্ত হল, আর বিরক্তির উৎস আনিকার তার মা। প্রতিদিন সকাল সন্ধ্যা তার মায়ের একই ঘ্যানঘ্যানানি, আমি আর একা একা কত থাকবো, এখনো সংসার করার মতো রত নেই আমার। তোর নিজের জন্য না হলেও আমার জন্য একটা সঙ্গী দরকার। আজকে তো তার মা একদম জেদ ধরে বসেছিলেন, বিয়ে করতেই হবে। তার মায়ের জন্য কাজকাম ফেলে এখন বউ খুঁজতে হচ্ছে। তাছাড়া শাহিনের নিজেরও তো বয়স হয়েছে। এখন যদি একটা বিয়ে টিয়ে না করে, জীবন যৌবন তো সব বুড়িগঙ্গার পানির মতো ঘোলা হয়ে যাবে। শেষমেশ নাদিমা শাওনের কথায় আনিকার কথা মাথায় আসলো। গতকাল সে একটা চাল চাললো, ফোন করে সেই ঋণ শোধ করার নাম করে রান্না করে নিয়ে আসতে বলেছে, অথচ এই মেয়ে এখনো এলো না। বিরক্তিতে তার চোয়াল শক্ত হয়ে গেছে। তার কি সময়ের কোনো মূল্য নেই? আজব। এমন সময় দেখা গেল গেট পেরিয়ে আসছে আনিকা, সাথে নীলা আর মিতু নামের মেয়েটাও আছে। আনিকা এগিয়ে আসলেও নীলা আর মিতু একটু দূরে দাঁড়িয়ে আছে। কাছে আসতে শাহিন গলা খাকারি দিয়ে একটু ঠাট্টা সুরে বলল, আপনার তো দেখি ঋণ শোধ করার কোনো তাড়া নাই। 1 ঘন্টা বসে রেখেছেন, এবার এই ঋণ শোধ করবেন কি দিয়ে? আনিকা মনে মনে কপাল কুঁচকালো। একবার জান বাঁচিয়েছে বলে একদম পেয়ে বসেছে যত সব। তবে মুখ ফুটিয়ে সে সব কিছুই বলল না, সামান্য হাসি টেনে বলল, আনিকা তাহসিন কখনো কারো ঋণ রাখে না। আর আপনি কথায় কথায় ঋণের কথা তোলেন কেন? আপনি আবার সুদখোর নন তো? শাহিন ঠোঁট একদিকে টেনে হাসল। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকাল সুদ ছাড়া জীবন চলে নাকি? সময় যত গড়াবে সুদের পরিমাণ তত বাড়বে। আনিকা ভেতরে ভেতরে রাগে ফুটছিল, তবে ঠোঁট চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করলো। ব্যাগ থেকে একটা টিফিন বক্স বের করে শাহিনের হাতে তুলে দিয়ে বলল, এই নিন আপনার সুদ। এটা আসল, সুদ তো এখনো বাকি আছে। মানে? আনিকা হতবাক। শাহিন বাঁকা হাসলো। টিফিন বক্স খুলতে পাস্তা সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে ঠেকলো। ক্রিমি চিকেন পাস্তা। সে 2 আঙ্গুল দিয়ে সামান্য তুলতে শাওন বজ্রপাতের গতিতে এসে বক্সটা ছিনিয়ে নিল। শাহিন রাগি চোখে তাকালো ওদের দুজনার দিকে। নাদিম বলে উঠল, এইভাবে তাকায় লাভ নেই, এটার ভাগ আমাদেরও আছে। নারী শাওন। অবশ্যই, কোনো সন্দেহ আছে? শাহিন চোখ বড় করে ফেলল। তোরা দেখছিস না, মেয়ে মানুষ সামনে দাঁড়ানো, একটু ভদ্র হতে শিখ। শাওন চোখ সংকুচিত করে বলল, খাইতে দে আগে, পরে ভদ্রতা দেখামো। একটা শুকনো ঢোক গিলে নিল। শাওন আর নাদিমকে উদ্দেশ্য করে বলল, এটা আপনারা খাবেন না প্লিজ, এটা স্পেশালি ওনার জন্য এনেছি। আসলে ওনার তো আমার হাতে রান্না খাওয়ার অনেক ইচ্ছা, তাই। ওর বন্ধুরা খেলেই ওর খাওয়া হয়ে যাবে। এই বলে দুজনেই আঙ্গুল দিয়েই তুলে খাওয়া শুরু করে দিল। আনিকা কয়েকবার বারণ করেছে, কারণ সে তো জানে এটার স্পেশালিটি কি। অবশ্য এখন তারাও টের পাবে। শাহিন নিতে চাইলে শাওন বাটি সরিয়ে নিল। শাহিন আঙ্গুলে লেগে থাকা সামান্য পাস্তা মুখে তুলে চেখে দেখল, অতঃপর মাথা নিচু করে আনিকার শ্যামবর্ণের আকর্ষণীয় মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। এরপর হুট করে একরকম নির্দ্বিধায় বলল, আপনার রান্না পছন্দ হয়েছে, চলেন বিয়ে করি। হ্যাঁ?
মুহূর্তে আনিকা সহ নাদিমা শাওন একসাথে চেঁচিয়ে উঠল। আনিকার চোখ বিস্ময়ে বড় হয়ে গেছে। সে কি ঠিক শুনল? শাহিন তাকে বিয়ের কথা বলছে এমন হুট করে? কথা নেই বার্তা নেই, কে বিয়ের জন্য প্রপোজ করে, তাও এভাবে। শাহিন আরও কিছু বলবে এমন সময় নাদিম মোচড় দিয়ে উঠল। 1 সেকেন্ডের ব্যবধানে শাওনও মোচড় পাথর শুরু করে দিল। শাহিন একটু রেগে বিরক্ত হয়ে বলল, সমস্যা নেই তোদের, দেখছিস না একটা গুরুতর কথা বলতেছি, মেয়ে মানুষের সামনে দাঁড়ায়া মোচড়া মুচড়ি করিস কেন? নাদিম পেট চেপে বলল। ভাই 2 নাম্বার। শাহিন রেগে মেগে গর্জে উঠল। কি আমি 2 নাম্বার? 2 নাম্বারে কি করেছি আমি? শাওন পাশ থেকে বলে উঠল। তুই না খাবারের 2 নাম্বার, সবসময় 1 ডিগ্রি বেশি বুঝিস কেন? আনিকা ঠোঁট চেপে হাসলো। সে বুঝে গেছে তার ডোজে কাজ হয়ে গেছে। সে নিচু গলায় আঙ্গুল দিয়ে ইশারা করে দেখিয়ে বলল, ওয়াশরুম ওইদিকে। দুজনে মার্টিন লুথার কিং এর বক্তব্যের থেকেও দ্রুতগতিতে ছুটে গেল। শাহিন ততক্ষণে সন্দেহের চোখে আনিকার দিকে তাকালো। আনিকা কৃত্রিম একটা হাসি দিল। শাহিন বুঝে গেল আনিকার চালাকি। সে চোখ শুরু করে বলল, খাবারে কি মিশাইছেন? আমাকে খাইয়ে ঋণ শোধ করতে চান নাকি? বাহ বাহ, क्या चल रहा है? আনিকা এক চোট লাগিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল নীলা আর মিতুর কাছে। তারা দুজন দূর থেকে এসব দেখে তো হাসতে হাসতে প্রায় নুইয়ে পড়েছে। আনিকা দূর থেকে একবার তাকালো শাহিনের দিকে, বিড়বিড় করে বলল, এবারের মতো বেঁচে গেছেন শাহিন সাহেব, কিন্তু এরপর আবার আমার রান্না খেতে চাইলে সত্যি সত্যি কোমায় পাঠিয়ে দেব। আনিকা তাহাসিন এত সোজা না। আনিকা, নীলা আর মিতু আবারও ক্লাসের উদ্দেশ্যে চলে গেল। শাহিন তখনও রাগে কটমট করছে। গাড়ির ভেতরে উঠে বসলো। হালকা হেসে বলল, মিস হুকুন মহিলা, এবার তো আমি তোমাকে বিয়ে করব, তারপর বুঝবা সাইনের সাথে পাংখা নাইরা পাংখা নেয়ার মজা কত প্রকার আর কি কি। এমন সময় তার ফোনটা বেজে উঠল। হাতে নিতেই দেখে আহাদ রাজার কল। রিসিভ করতে ওপাশ থেকে বজ্রপাতের মতো গর্জে উঠল, শাহিন 2 মিনিট, জাস্ট 2 মিনিটের মধ্যে মিরপুরে চলে আয়, ইমিডিয়েটলি, কুইক। ভাই আমি যেখানে আছি সেখান থেকে মিরপুর যেতে কমপক্ষে 2 ঘন্টা লাগবো। শাহিন, আসতেছি ভাই, এক্ষুনি আসতেছি, 2 মিনিট না 2 সেকেন্ডের মধ্যে আসতেছি। আহাদ রাজা কল কেটে দিল। শাহিন ঘাম জমা কপাল মুছল। নাদিমা শাওনকে ফেলেই শাহিন গাড়ি স্টার্ট দিল। ঢাকার হুলস্থুল ট্রাফিককে পাত্তা না দিয়ে নিয়ম নীতির ধুলো উড়িয়ে আইনকে সাইডে ফেলে মন্ত্রীমশাইয়ের নামের ইমিউনিটি ঢাল করে সে গাড়ি ছুটিয়ে দিল বেপরোয়া গতিতে। যতই হোক মন্ত্রীমশাইয়ের আদেশ অমান্য করা মানে ডেমো আর বরফ থেরাপি। শাহিনের মিরপুর পৌঁছাতে হাতে গুনে 1 ঘন্টা 22 মিনিট সময় লাগে। ঢাকার রাস্তা তখন জমজমাট থাকে, যার কারণে সময় একটু বেশিই লাগলো। মিরপুর 11 সেই গলির মোড়ে এসে গাড়ি থেকে নামতেই আহাদ রাজার গাড়িগুলো এসে পরপর থামলো। আদিলও নিজের গাড়ি থেকে নেমে আসলো। শাহিন বুঝতে পারল না আসলে ঘটনা কি। হুট করে রিদিতার বোনের বাসায় আসার কারণ কি হতে পারে। তবে এটা বুঝতে পারল ঘটনা বড় কিছু, খুবই বড় কিছু। আহাদ রাজা চোখ থেকে কালো চশমা খুলে শার্টের কলারে গুজে রাখলো। চোয়ালটাকে এমনভাবে শক্ত করলো যেন পাথর দিয়ে করা। তার চোখ 6 তলার দিকে তুলে নিল। চোখের ভেতর কেমন একটা অদ্ভুত ঝড়। ঠোঁট নড়ল ফিসফিস করে, কিন্তু রাগের আগুনে উত্তপ্ত। আই সোয়ার জানো, তুই আজ সত্যি সত্যি আমার বুকের সাথে পিষে মরবি। তোকে ছাড়া আমি বাঁচবো না এটা ঠিক, কিন্তু তুই কি করে পারলি আমাকে রেখে চলে আসতে? তোর একটু বুক কাঁপলো না? শাহিন কাছাকাছি ছিল না, তাই পুরোটা ঠিক বুঝলো না। সে কৌতূহল নিয়ে এগিয়ে এসে পড়ল, ভাই কি বললেন? শুনতে পাই নাই। তোকে শোনায় বলতে হবে? হ্যাঁ না ভাই। শাহিন আবারও সাহস করে জিজ্ঞাসা করলো, ভাই আপনি হুট করে এখানে এলেন কেন? ভাবি কি রাগটাগ করে চলে এসেছে নাকি? আদিল চোখে চশমাটা ঠিক করে বলল, ঠিক ধরেছ শাহিন ভাই, ভাবি রাগ করে বাপের বাড়ি চলে এসেছে। মেয়েদের এই একটা প্লাস পয়েন্ট বুঝলে, রাগ করলে বাপের বাড়ি, আবার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, ফ্রি যাতায়াত। ঠিক আছে বুঝলাম, কিন্তু ভাবি এখানে কাউকে না জানিয়ে চলে আসলো কি করে? আহাদ রাজার কণ্ঠ বজ্রধ্বনির মতো গর্জে উঠল, শাহিন, এটাই তোর জীবনে চরম ভুল। আহাদ রাজার জীবনে যে একবার ঠকে, মৃত্যু ছাড়া তার নিস্তার নেই। কিন্তু এই আল্লাহর বান্দি সেই দুঃসাহস দেখিয়েছে। এবার ওর একদিন আর আমার যতদিন লাগে।
শাহিন আর আদিল একে অপরের দিকে তাকালো, না হাসতে পারছে আর না পারছে হাসি চেপে রাখতে। আহাদ রাজা এদের সন্দেহজনক অভিব্যক্তি লক্ষ্য করে কটমট করে তাকালো। দুজনই তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়ালো। এরপর ঝড়ের মতো ওঠানামা করা শ্বাস নিয়ে আহাদ রাজা সোজা ভবনের দিকে হাঁটলো। শাহিন আর আদিলও তার পেছনে আসলো। কয়েকজন গার্ড তাদের সাথে, আরও কয়েকজন নিচে দাঁড়িয়ে রইল। 6 তলায় আসতেই লিফট থেকে নেমে আহাদ রাজা এক নাগাড়ে ডোরবেল বাজাতে লাগলো, সাথে ধপ করে দরজায় হাত দিয়ে পা দিয়ে ধাক্কা দিতে লাগলো। এবার যেন প্রস্তুত দরজা ভেঙেই ফেলবে। ততক্ষণে দরজা খুলে দিল ঈশানী। এই অসময়ে আহাদ রাজাকে দেখে একটু ভড়কে গেল। ভয় আর কৌতূহল মিশ্রিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনার এই সময় এখানে কি হয়েছে? আহাদ রাজার চোখ লাল টকটকে অগ্নিশিখার মতো জ্বলছে। সে গর্জে উঠল। ওয়ার ইজ রিদি? তৎক্ষণাৎ ঈশানীর ভ্রু কুঁচকে গেল। সে পাল্টা প্রশ্ন করলো। রিদি কোথায় মানে? কি বলতে চাইছেন? আহাদের হাত মুঠো হয়ে এলো। চোখ বন্ধ করে রাগটা থামানোর চেষ্টা করলো। রিদিকে ডাকুন, ওকে বলুন ওর মন্ত্রী মশাই ওকে নিতে এসেছে। ঈশানী বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছে। আহাদ রাজা এসব কি বলছে? সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ঈশানীর কোনো নড়চড় না দেখে বলল, ওকে ফাইন, আমি নিচে রাখছি। সে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। গলার স্বর খানিকটা উঁচু করে ডাকলো, রিদি, রিদি, সামনে আসো, রিদি। কিন্তু কোনো সাড়া নেই। আহাদ রাজা এই ঘর থেকে অন্য ঘর, বারান্দা, ওয়াশরুম কিছুই বাকি রাখেনি খুঁজতে। 1 মিনিটে সব তছনছ করে ফেলেছে। কোথাও হৃদির নামগন্ধ নেই। সে কপাল কুঁচকে তাকালো ঈশানীর দিকে, আবারও জিজ্ঞাসা করলো। আমি আবারও জিজ্ঞেস করছি, রিদি কোথায়? ঈশানী এবার আর চুপ থাকতে পারল না। তার কণ্ঠে ভয় আর ক্ষোভের মিশেল। রিদি কোথায় সেটা তো আপনারা ভালো জানবেন। আমার বোন আপনার দায়িত্বে ছিল, এখনই আপনি এসে জিজ্ঞেস করছেন আমার বোন কোথায়? তার মানে রিদিও বাড়িতে নেই। আর যদি তাই হয় তাহলে আমার বোন কোথায় সেটা জবাব আপনি দেবেন। আহাদ রাজা বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকে নিল। ঈশানীর কথা শুনে স্পষ্ট বুঝতে পারল হৃদি এখানে আসেনি। সে ঘুরে পা বাড়াতে ঈশানী আবারও বলে উঠল, আমার প্রশ্নের জবাব দিয়ে যান, আমার বোন কোথায়? দেখুন, আমার বোনের যদি কিছু হয় তাহলে কিন্তু ঈশানীর কথা কেটে দিল আহাদ রাজা। সে নিজের তর্জনী আঙ্গুল নিজের বুকে ঠেকিয়ে বলল, আপনার বোন আমার আরেকটা সত্তা, আর আহাদ রাজা নিজের সত্তার তিল পরিমাণ ক্ষতি হতে দেবে না, নিশ্চিন্ত থাকতে পারেন। ঈশানী আরো কিছু বলতে চাইল, কিন্তু ততক্ষণে আহাদ রাজা গটগট শব্দ করে বেরিয়ে গেল। ঈশানীর মনটা বড্ড খচখচ করছে। কোথায় যেতে পারে হৃদি? এই সংবাদ যদি তাদের বাবা জানতে পারে, না জানি আবার কোন ঝড় শুরু হয়। সবাই নিচে নেমে এলো। পরিস্থিতি এখন আর মজার নয়। আদিল আর শাহিন দুজনের মুখের হাসি পুরো উধাও। তাদের মুখেও চিন্তার ছাপ। শাহিন কিছুটা কাঁপা গলায় বলল, ভাই, ভাবি যদি এখানে না এসে থাকে তাহলে কোথায় যেতে পারে? আদিল শাহিনের কথায় বলল, আচ্ছা, ভার্সিটি যাওনি তো? না না আদিল, আমি মাত্রই ওখান থেকে এলাম, সেখানে উনি ছিল না। আদিল সামান্য ভ্রু কুঁচকে প্রশ্ন করে, তোমার সেখানে কি কাজ? শাহিন থতমত খেয়েছে। এখন কি করে বলবে? বউ খুঁজতে গিয়েছিল। সে কথা ঘুরিয়ে বলল, সেটা পরের বিষয়, আগে এটা ভাব, ভাইয়ের প্রেয়সী কোথায়? দুজনার চোখ গিয়ে পড়ল আহাদ রাজার দিকে। সে গাড়ির বডিতে দুহাত দিয়ে ভর দিয়ে চোখ বন্ধ করে ভাবছে। শাহিনের কণ্ঠ শুকিয়ে গেল। ভাই, আমার মনে হয় ভাবিকে কেউ কিডন্যাপ করে নিয়ে গেছে। তা না হলে উনি এখানে না এসে আর কোথায় যাবে? এই ঢাকার শহরে তো আর ওনার কেউ নেই। আহাদের চোখ বজ্রপাতের মতো খুলে গেল। তার গাঢ় বাদামি চোখ রক্ত লাভা হয়ে আছে। সে আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসলো। আর সেকেন্ডের ভগ্নাংশে গাড়ি গর্জন তুলে ছুটে গেল। শাহিন আর আদিলও তৎক্ষণাৎ তাদের গাড়িতে উঠে পিছু নিল। নিচের পরিস্থিতি এখনও তেমন একটা শান্ত হয়নি। আহিয়া নিজের রুমে একটা কুশন কোলে নিয়ে হাঁটুতে চিবুক ঠেকিয়ে বসে আছে। আজ আর গতকালকের ঘটনাগুলো মাথায় যেন দোলাচল ঘুরছে। সবচেয়ে বেশি ঘুরছে হৃদির হুট করে কাউকে কিছু না বলেই চলে যাওয়া। হৃদি ওর বোনের মতো বন্ধুর চেয়েও বেশি। সে অন্তত তাকে তো বলে যেতে পারত। সেই ভাবনার মাঝে হঠাৎ তার ভাইয়ের কথাগুলো মনে পড়ে গেল। সেই গলায় ব্যথা মেশানো দুঃখ, যেটা সে আজ প্রথম দেখেছে। সবাই আহাদ রাজার রাগটাই দেখলো, কিন্তু আজ অবধি কেউ এটার কারণ জানতে চাইল না। আহিয়ার বুকটা কেমন করে উঠল। সত্যিই তো, সবাই শুধু ভাইয়ের দৌরাত্মটাই দেখেছে, কিন্তু ভাইয়ের রাগের পেছনে কি আছে কেউ কি জানে? তার ভাইয়ের আরও একটা কথা গোল হয়ে মাথায় আঘাত করলো। তোর যা লাগে নির্দ্বিধায় বলবি, তোর ভাই কিডনি বিক্রি করে হলেও এনে দেবে। আহিয়া এই কথাটা তার ভাইকে ছোটবেলা থেকে বলতে শুনেছে, কিন্তু আজ অবধি সে সাহস করে ভাইয়ের কাছে কিছুই চায়নি। তবুও তার ভাই তার অভাব চাওয়া সব আগে থেকেই বুঝে নিয়েছে। কিন্তু সে কি কখনো ভাইয়ের কষ্ট বুঝেছে? তার রাগের ভেতরের ব্যথা বোঝার চেষ্টা করছে। না, আজ আহিয়ার মনে হলো তার ভাই না, বরং সে বোন হিসেবে ব্যর্থ।
আহিয়া একটা ঢোক গিলতে নিয়েও পারছে না, গলায় কিছু একটা দলা পাকিয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা শুকিয়ে কাঠের মতো। এমন সময় দরজায় দুইবার টোকা পড়ল। তাকিয়ে দেখে দরজার ফাঁক দিয়ে আদনান উঁকি দিচ্ছে। আহিয়ার ছোট্ট হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। আদনান অদ্ভুত কোমল কণ্ঠে বলল। আসবো? আহিয়া কথা বলতে পারল না, শুধু মাথা নাড়িয়ে অনুমতি দিল। আদনান ভেতরে এসে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল আহিয়ার দিকে। আহিয়ার মায়াবী শ্যামগোলাপি মুখটা লজ্জায়, ভয়ে আর অস্বস্তিতে গাঢ় হয়ে আছে। তার চোখ দুটো ঝলমল করছে, দুঃখ নাকি লজ্জায় বোঝা মুশকিল। আদনান ধীরে ধীরে এগিয়ে এসে তার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। আহিয়ার হাত দুটো নিজের উষ্ণ হাতের মুঠোয় নিতে আহিয়া সামান্য কেঁপে উঠল, নিঃশ্বাস জড়িয়ে গেল। আদনান আহিয়ার চোখে চোখ রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। আহিয়ার অস্বস্তি হলো। সে মৃদু স্বরে জিজ্ঞাসা করলো। কিছু বলবেন আদনান ভাই? আদনান মাথা নেড়ে বলল। কি বলেন? আদনান একটু ঝুঁকে এলো তার দিকে, হাতের মুঠো শক্ত হলো। যদি বলি ফিরিয়ে দিবি না তো?